গল্প সাতর্ঙারংধনু। লেখা নুরুন্নাহার অতিথি। পর্ব 10। করুণাবশত বিয়ে করেছেন আমাকে? ইরামের মুখ থেকে এই প্রশ্ন শুনে আর হতবাক। করুণা? হ্যাঁ, করুণা। মামার কাছ থেকে আমার জীবনে ঘটে যাওয়া সব শুনলেন, আপনার মনে হলো, আপনার কারণে কোনো ভুল বুঝাবুঝিতে আমার এই পরিণতি। তো বিয়ে করে করুণা করলেন। এই আলো আধারিতেও আর এক দৃষ্টিতে ইরামের দিকে চেয়ে রইল। ইরাম তাচ্ছিল্য হাসল। অতঃপর কফিটুকু শেষ করে বলল, যদি কোনোদিন এই মহৎ কাজের জন্য পোস্তান, তবে বলে দিবেন। আমি। কথা সম্পূর্ণ না করে ইরাম উঠে পড়ে বারান্দা থেকে রুমের দিকে যেতে নিলে আরভোর হাত ধরে প্রশ্ন করে, কি করবেন? ইরাম সেই হাত ধরাটার দিকে চেয়ে রইল কয়েক সেকেন্ড। তারপর বলল, আপনাকে মুক্তি দিব। করুণা ব্যাপারটা আমি সবচেয়ে বেশি অপছন্দ করি। কিন্তু আমার দুর্ভাগ্য দেখুন, এই করুণাই আমার ভাগ্যে লেখা। এই বলে ইরাম হাত ছাড়িয়ে রুমের ভেতরে যায়। আরব সেখানেই বসা। বিড়বিড় করে বলে, আপনাকে পাবো না জেনেও নিজের অজান্তেই মনে জায়গা দিয়ে ফেলেছিলাম, মিস রেইনবো। জানতাম না যে এভাবেও আপনি আমার ভাগ্যে আসবেন। আর আপনি বলছেন করুণা? ইরাম বিছানার দেয়ালের পাশে শুয়ে মাঝে কোলবালিশ রেখে দিয়েছে। আরব কিছুক্ষণ পর রুমে গেল। বিছানার মাঝে কোলবালিশ দেখে হাসল। ঘড়িতে এখন 11টা বাজে। আরব নিজের ফোনটা আবার চার্জ থেকে খুলে এনে বিছানার হেডবোর্ডের সাথে বালিশ দিয়ে হেলান দিয়ে বসল। ওয়াইফাই অন করতেই দেখল রাকিবের নাম্বার থেকে মেসেজ এসেছে। রাকিব তাকে থ্রেট দিচ্ছে। সে ইরামকে ঠিক নিয়ে যাবে। কোনো কিছুতেই ইরামকে আটকে রাখতে পারবে না। আরব হাসল। অতঃপর নাম্বার ব্লক করে রেখে দিল। পরদিন ফজরের নামাজ পড়ে ইরাম বারান্দায় চুপচাপ বসে আছে। একটু আগে আরব যে ঘুম থেকে উঠেছে তা সে আওয়াজ পেয়েছে। এতক্ষণে বোধহয় নামাজ পড়াও শেষ। ভোরের সূর্য পূর্ব দিগন্তে কমলা আভা ছড়িয়ে উঠছে। পাশের গাছগুলোতে পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে। হাইওয়ে থেকে বাসট্রাক চলাচলের শব্দ আসছে। এভাবে অলস বসে থাকতে কিছুক্ষণ ভালো লাগলেও এখন আর ভালো লাগছে না। তখন আরব বারান্দায় এলো। বিনব্যাগে ইরামের পাশে বসে শুধালো, চা বানাতে পারেন? ইরাম তাকালো আরবের দিকে। আরব আবারও একই প্রশ্ন করল। ইরাম হ্যাঁ বোধক জবাব দিলে আরব বলে, তাহলে 2 কাপ দুধ চা বানিয়ে আনুন। গাঢ় করে। ইরাম ভ্রু কুঁচকে বলল, এখন? এখন নয়তো কখন? ইরাম সেভাবেই তাকিয়ে রইল আরবের দিকে। আরব সেই তাকানোর মানে বুঝে বলল, এত সকালে মা বাবা ছাড়া আর কেউ উঠেনি। আর চাচা, ফুফা, মামারা রাতেই চলে গেছে। কাজিন ভাইয়েরা সব ছাদে। আর 2 ভাবি ও প্রীতি বড় ভাইয়ার রুমে থাকছে। ভাই ভাবি তো দেশে নেই। রুমটা ফাঁকা। তাই আপনি বরং 4 কাপ চা করুন। আমাদের 3 জনের চায় সুগার ফ্রি দিবেন। আপনিও যদি চিনি এভয়েড করেন তবে আপনারটাতেও। ইরাম অবাক হয়ে তাকিয়ে আছে। আরভোর মাঝে উঠার লক্ষণ না দেখে নিজেই ইরামের হাত ধরে টেনে তুলল। তারপর রান্নাঘরে নিয়ে গেল। রান্নাঘরের কোথায় গুঁড়ো দুধ, লিকুইড দুধ, চা পাতা, সুগার ফ্রি সব বের করে সামনে এনে দিল। বলল, নিন। এবার চা বানান। ইরাম বোকার মতো চেয়ে আছে। বিয়ের পরের দিনই নতুন বউ শাশুড়ির অনুপস্থিতিতে শাশুড়ির রান্নাঘরে চা বানাচ্ছে, বিষয়টা তার কাছে কেমন যেন লাগছে। এতে আবার কোনো ঝামেলা হবে কি না সেই ভয় মনের মধ্যে খচখচ করছে। কি হলো? শুরু করেন। হ্যাঁ, হ্যাঁ। ইরাম গ্যাস জ্বালালো। তারপর আর একটা মিডিয়া সাইজের সসপ্যান বের করে দিল। ইরাম তাতে 2.5 কাপ লিকুইড মিল্ক নিল। তারপর 4 চা চামচ গুঁড়ো দুধ নিয়ে মিশিয়ে তাতে আরও 2 কাপ পানি যোগ করল। অতঃপর চুলোয় বসিয়ে দিয়ে 1 মিনিট অপেক্ষা করে তাতে 4 চা চামচের একটু বেশি চা পাতা দিল। রান্নাঘরে টুকটাক শব্দ পেয়ে আনিসা বেগম রান্নাঘরে এলেন। আরব ও ইরামকে রান্নাঘরে দেখে তিনি শুধালেন, কি করছো তোমরা? ইরাম হকচকিয়ে উঠল। ওর এই কাণ্ডে সসপ্যান একটু নড়বড় করলে আরব তা ঠিক করে নেয়। আরব জবাব দেয়, চা বানাচ্ছি, মা। তোমার ও বাবার জন্য তোমাদের রুমে দিয়ে আসব। আনিসা বেগম হাসলেন। তারপর বললেন, এই সকাল সকাল চা না হলে হয় না তোর?
মেয়েটাকে নিশ্চয়ই জোর করে চা বানাতে নিয়ে এসেছিস? আরব মাথা চুলকে হাসল। তন্মধ্যে চা উতলে উঠলে ইরাম তাড়াহুড়োর মাঝে গ্যাস বন্ধ করে দেয়। আরব তা দেখে বলে, আরেকটু জাল হবে তো? ইরাম অপ্রস্তুত হয়ে বলে, হ্যাঁ, আসলে হাতের কাছে লুসুনিটা আর চামচটা যে কই রাখলাম। আনিসা বেগম এগিয়ে এলেন, আরেকটা চামচ ইরামের হাতে দিলেন। আরব বলল, চামচ তো আপনি চায়ের পাতিলেই রেখেছেন, সেটার সাথেই চা হচ্ছে। ইরামের লজ্জা লাগল। সে আবার গ্যাস জ্বালিয়ে চা আর কিছুক্ষণ জাল করে তাতে চারটা সুগার ফ্রি দিয়ে কয়েক সেকেন্ড রেখে উঠিয়ে নিল। তখন কলিং বেল বাজল। আরব গেল দরজা খুলতে। আনিসা বেগম বললেন, তোমার বাবা শ্বশুর এসেছেন। সকালে মসজিদে ফজরের নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করেন। ইরাম চা ছেঁকে চারটা কাপে ঢালল। শাশুড়ি ও আরবকে চা দিয়ে শ্বশুরের জন্য নিয়ে যেতে ইতস্তত করছে। তা দেখে আনিসা বেগম বললেন, তুমি নিয়ে যাও। তোমাকে চা নিয়ে যেতে দেখলে উনি খুশি হবেন। তরি থাকতে তো তরি তোমার বাবাকে সকালে বিকেলে চা বানিয়ে দিত। আরভ হয়েছে তেমনটাই। সকাল বিকাল তার চা লাগে আর রাতে যে কোনো সময় কফি। বিকেলে যদিও আরভ ইউনিভার্সিটিতেই এই চায়ের পর্ব সেরে আসে। কিন্তু তোমার বাবা তো রিটায়ার্ড করেছেন। তাই বিকেলের চায়ের দায়িত্ব আমি তোমাকেই দিলাম। এই ৩৩ বছর ধরে সকাল বিকাল চা বানাতে বানাতে আর মন চায় না। মাঝে ১ বছর তরি এর দায়িত্বে ছিল। এখন তুমি নাও। ইরাম মৃদু হাসল। তারপর চায়ের কাপ নিয়ে গেল শ্বশুরের কাছে। আরভের বাবা মাহমুদ হোসেন বারান্দায় বসেছেন। এখন তার চা পানের সময়। দরজা খোলার সময় আরব তাকে চুপি চুপি বলেছে, আজকের চা ইরাম বানাচ্ছে। তিনিও অপেক্ষা করছেন সেই চায়ের। ইরাম ইতস্তত করে সালাম দিল শ্বশুরকে। তারপর সামনে চা ও নোনতা বিস্কুট রাখল। ছোটটি টেবিলে এগুলো রেখে চলে আসতে নিলে মাহমুদ সাহেব ইরামকে থামান। কিছুটা গম্ভীর স্বরে বলেন, দাঁড়াও, চা কেমন হয়েছে এর রিভিউ তো নিয়ে যাও। ইরাম যেন ঘাবড়ে গেল। তার পেছনে আনিসা বেগম ও আরভ এসে দাঁড়িয়েছে। আরভের হাতে ইরামের চায়ের কাপটাও। ইরামকে ইশারায় চায়ের কাপ নিতে বলল। ইরাম চোখ পাকিয়ে তাকালো আরভের দিকে। সে এদিকে টেনশনে আছে আর এই লোক তাকে চায়ের কাপ ধরতে বলছে। মাহমুদ সাহেব চায়ের কাপে চুমুক দিয়ে চুপ করে আছেন। ইরাম এই খানিক সময়ই যেন ঘেমে উঠেছে। কৌতূহল ও ভয়ে একাকার সে। অতঃপর মাহমুদ সাহেব মৃদু হেসে বললেন, দারুণ চা বানিয়েছ তো। এর জন্য তোমাকে তো কিছু বকশিশ দিতে হয়। ইরামের মন থেকে যেন ভয়টা চলে গেল। সে বলল, না, বাবা, তার প্রয়োজন নেই। আপনি খুশি হয়েছেন, এটাই আমার কাছে বকশিশ। তা বললে হয় নাকি? এই নিবিড় ওয়ার্ড্রোবের উপরে আমার মানিব্যাগটা নিয়ে আয় তো। আরব মানিব্যাগটা এনে তার বাবার হাতে দিল। মাহমুদ সাহেব মানিব্যাগ থেকে নতুন ২টা ১,০০০ টাকার নোট বের করে ইরামকে কাছে ডেকে ওর হাতে দিল। ইরাম অস্বস্তিতে কি করবে না করবে ভেবে পায়ে হাত দিতে নিলে মাহমুদ সাহেব বাধা দিলেন। ইরামের মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন। বেলা ৯:৩০ বাজতেই নাস্তার জন্য সবাই জড়ো হয়েছে। কেউ ডাইনিং টেবিলে, কেউ সোফায় বসেছে। মেনুতে ধোয়া উঠা গরম গরম কয়েক ধরনের সবজি দিয়ে মাখা খিচুড়ি সাথে ডিম ভাজা ও কাবাব। যে যার মতো আয়েশ করে বসেছে ও খোশগল্প করছে। ইরাম একবার রান্নাঘরে এসেছিল। আনিসা বেগম তাকে কোনো কাজে হাত লাগাতে দেননি। তাই সে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে প্রীতি ও মোহনাদের ঘর থেকে বের হতে দেখে রুমে চলে গেছে। ঘণ্টাখানেক হলো, আর সে রুম থেকে বের হয়নি। আনিসা বেগম শারমিনকে দিয়ে ইরামের খাবারটা তার ঘরে দিয়ে আসতে বললেন। শারমিন নিয়ে যাচ্ছিল তখন আরব সোফা থেকে উঠে আসে। শারমিনের হাত থেকে প্লেটটা নিয়ে বলে, ভাবি, আপনি বাকিদেরটা দেখুন। আমি ইরামের জন্য নিয়ে যাচ্ছি। আরব প্লেট নিয়ে যাচ্ছিল তখন শারমিন তাকে ডাকে, দাঁড়াও, ভাই, তোমারটাও একসাথে নিয়ে যাও। ইরামের সাথেই রুমে বসে খেয়ে নাও। আরব দাঁড়ালে শারমিন আরেকটা প্লেটে আরবের খাবার বেড়ে নিয়ে আসে। তারপর আরব দুজনের খাবার নিয়ে নিজের রুমে যায়। এদিকে ডাইনিং টেবিলে বসে প্রীতি ও মোহনা দেখে বিষয়টা। প্রীতি উঠতে নিলে মোহনা বাধা দেয়। ফিসফিস করে বলে, যেও না এখন।
আর বিষয়টা ভালো চোখে নিবে না। আর ফুফু আছেন এখন। প্রীতি মুখ বাঁকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, বুঝি না, বরং আমি ওই মেয়ের প্রতি এত আহ্লাদ কেন দেখাচ্ছে। আমার ভাবিটাও সেই সাথে তাল মেলাচ্ছে। আজব লাগে আমার। মোহনা তাচ্ছিল্য করে বলে, করতে দাও। কয়দিনই বা করবে। এই মেয়ের প্রথম বিয়ে কেন ভেঙেছিল সেই কারণ সবার সামনে বললে এই বিয়েও টিকবে না। বিয়ের আগের দিন পর্যন্ত তামিম আরবকে বুঝালো, কিন্তু সে বুঝতেই চায় না। উল্টো বলে, ইরামকে নাকি মিথ্যা দিয়ে ফাঁসানো হয়েছে। ইরামের এক্স হাজবেন্ড তামিমের কলিগ। তামিম তো ইরামের প্রথম বিয়েতেও গিয়েছিল। এক্স বয়ফ্রেন্ড নাকি কাজিন যেন তার সাথে ইরামের বিয়ের পরও সম্পর্ক ছিল। আর তাকেও ইরাম আরেকটা ছেলের জন্য চিট করেছিল। এসব বলার পরও আরব বিশ্বাস করে না। সে এই মেয়েকেই বিয়ে করবে। তামিমকে সরাসরি বলে দিয়েছে, এসব নিয়ে কোনো ঝামেলা করলে সে তামিমের সাথে কোনো সম্পর্ক রাখবে না। মানে কি বলবো? তাই আমিও তামিমকে বলেছি, বিয়ের পরেই বুঝবে। কিছু বলার দরকার নাই। সাবধান করার ছিল, করেছে। ওর এক্স হাজবেন্ডের সাথে কাল কথা বললাম। সে 1 মাস হলো তার বান্ধবীকে বিয়ে করেছে। তাকে জানালাম ওর কথা, বললাম প্রমাণগুলো দিতে। সে পাত্তাই দিল না। এখন নাকি তারা কক্সবাজার বেড়াতে গেছে। সময় পেলে খুঁজে তারপর দিবে। তখন আমি বড় মামামামিকে দেখাবো, উনারাই পরে ঘাড় ধরে বের করবে। প্রীতি ও মোহনার কথোপকথনের সময় ওদেরই পাশের ফাঁকা চেয়ারে সাব্বির বসে। সে মাত্রই ছাদ থেকে নেমে এসেছে। সে শেষের কিছু কথা শুনে শুধায়, মামামামি কাকে ঘাড় ধরে বের করবে, আপু? সাব্বিরের মুখে এই প্রশ্ন শুনে প্রীতি ও মোহনা ভড়কে যায়। তুই আমাদের কথা শুনছিলি? প্রীতিকে রেগে যেতে দেখে সাব্বির থতমত খেয়ে যায়। না না, এমনি বললাম। এমনি কি? তুই যদি লুকিয়ে আমাদের কথা না শুনিস তবে কি জিজ্ঞাসা করতি? আমি সত্যি শুনিনি, আপু। তাহলে জিজ্ঞাসা করলি কেন? প্রীতি সাব্বিরের উপর রাগ ঝাড়ছে। মোহনা ওদেরকে থামাতে চাইছে। এদিকে বাকিরাও হঠাৎ প্রীতির রাগের কারণ জানতে উৎসুক হয়ে তাকিয়ে আছে। তামিম তো এসে সাব্বিরের কান টেনে বলে, কেন প্রীতিকে রাগাস বলতো? সাব্বির নিজের কান ছাড়ানোর চেষ্টা করছে। ভাইয়া, ছাড়ো। আমি কিছুই করিনি। সত্যি। তাহলে প্রীতি কি মিথ্যা বলতেছে? সাব্বির তার সাথে হঠাৎ এই বহুমুখী দোষারোপ হতবাক। সে তৎক্ষণাৎ প্রীতির কাছে মাফ চেয়ে সেখান থেকে উঠে যায়। ওর পিছনে ওর সমবয়সী আরভের চাচাতো ভাই তানজিদও গেল। দুজনেই একই বিশ্ববিদ্যালয়ে এবার অ্যাডমিশন নিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কিন্তু দুজনের সাবজেক্ট আলাদা। হলে সিট পাওয়ার আগ পর্যন্ত দুজনেই আরভদের এই কোয়ার্টারেই থাকছে। শারমিন টেবিলে সাব্বির ও তানজিদের জন্য খাবার এনে দেখে ওরা উঠে গেছে। দরজা খুলে বাইরের দিকে যাচ্ছে। শারমিন ডাকে ওদের, কি ব্যাপার? তোমরা এখন কোথায় যাচ্ছ? সাব্বির সেই ডাক তোয়াক্কা করল না। তানজিদ থেমে বলল, ছাদে যাই, ভাবি। তাহলে দুজনের খাবার নিয়ে যাও। শারমিন দুটো প্লেট তানজিদের হাতে দিল। তানজিদ চলে যেতেই প্রীতি তামিমকে বলে, দেখলে, ভাইয়া? তোমার ভাইকে কিছু বলাও যায় না। জাবিতে চান্স পেয়ে সে এখন হাওয়ায় উঠতেছে। তুমি ওর কথা গায়ে লাগিও না। জানোই তো ও এমন। তামিম চলে যায় সোফায় যেখানে বসে খাচ্ছিল। মোহনা ও প্রীতি একে অপরের দিকে চেয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। ইরাম বারান্দায় বসে তার মা ও ভাবির সাথে ভিডিওকলে কথা বলছিল। তখন আর তার পাশে বসে খাবারের প্লেট দুটো সামনে ছোট কাঠের টেবিলে রাখে। তারপর শাশুড়ি ও ভাবিকে সালাম দেয়। ভিডিও কলে থেকে ইয়াসমিন বেগম সালামের জবাব দিয়ে কুশলাদি জিজ্ঞাসা করেন। তারপর উঠে যান। আরব ইরামকে বলে, খিচুড়ি গরম থাকতে খেয়ে নিন। ঠান্ডা হলে তেমন স্বাদ নাও লাগতে পারে। ফারিন, নীলা, মিহু, এলি ইরামের প্রতি আরভের কেয়ার দেখে মিটিমিটি হেসে পড়ে কথা হবে বলে কল কাটে। ইরাম বলে, এখানে নিয়ে এলেন কেন? সবাই কি ভাববে? কে কি ভাববে তা আপনার দেখার দরকার নেই। খেয়ে নিন। ওখানে বসার জায়গা পাবেন না। আর পেলেও শান্তিতে খেতে পারবেন না। ইরাম মিহি হাসল। প্লেটটা হাতে নিয়ে বলল, আপনিও কি ওখানে শান্তিতে খেতে পারতেন না?
আর ততক্ষণে খাওয়া শুরু করেছে। ইরামের এই প্রশ্ন যেন সে শুনেও শুনেনি। তানজিদ ছাদে গিয়ে দেখে সাব্বির চুপচাপ বসে আছে। ছেলেটা খুব শান্ত। তানজিদ ওর দিকে খাবারের প্লেট এগিয়ে দিয়ে বলে, খেয়ে নে, খিদে নেই। আরে খাবারের সাথে রাগ দেখিয়ে কি হবে? আর প্রীতি আপুর কথা ধরার কি আছে? ভাইদের আহ্লাদে সে সবার মাথায় চড়ে নাচে। আমি তো তার সাথে কথাই বাড়াই না। সাব্বির মন খারাপ করে বলে, আমি শুধু জিজ্ঞাসা করেছি, এতে এত রেগে যাওয়ার কি আছে? তার রেগে যাওয়া দেখে মনে হচ্ছে তার কোনো গোপন কথা জেনে ফেলেছি। তানজিদ জানে না সাব্বির কি জিজ্ঞাসা করেছিল। সে শুধায়, কি জিজ্ঞাসা করেছিলি? কি জানি, কি যেন প্রমাণ। আর কক্সবাজার কে যেন গেছে। মামামামি নাকি তা দেখলে ঘাড় ধরে বের করে দিবে। কার কথা বলল জানি না। এটাই জিজ্ঞাসা করেছি। তানজিদ সন্দিহান হয়ে বলল, আমাদের কথা বলেছে? আমরা আবার কি করেছি? নাকি নতুন ভাবির কথা? নতুন ভাবির সাথে তো প্রীতি আপু শুরু থেকেই রেগে আছে। আমার কি মনে হয় জানিস, প্রীতি আপু নিবিড় ভাইকে পছন্দ করে। আমারও তাই মনে হয়। নিবিড় ভাইয়ের দিকে প্রীতি আপু একটু অন্যরকম করে তাকায়। বাকি ভাইদের সাথে তেমন না। এখন আমি যদি ভুলে এটা বলে ফেলি, তবে আমাকে আর আস্ত রাখবে না। তোর বলারও দরকার নাই। নিবিড় ভাইয়ের এখন বউ এসেছে। প্রীতি আপুকে যদি তিনি ওই নজরে দেখত তবে তাকেই বিয়ে করত। তাই ওসব নিয়ে কারো সাথে আলোচনা করে ঝামেলা বাড়ানোর দরকার নাই। সাব্বিরও এতে সহমত পোষণ করে। বিকেলে ইরাম সবার জন্য চা বানাচ্ছে। আর শারমিন তার পাশেই পাকোড়া ভাজছে। দুজনে গল্প করতে করতেই রান্না করছে। ইরাম তার শ্বশুর শাশুড়িকে তাদের ঘরে চানাস্তা দিয়ে শারমিনের সাথে ট্রেতে করে সবার জন্য ছাদে চানাস্তা নিয়ে যাচ্ছে। একবারে সব নিতে পারেনি। আবার এসে নিতে হবে। তাছাড়া সে পরেছে শাড়ি। শাড়ি পরে হাতে এত কিছু নিয়ে ওঠাও সম্ভব না। ছাদে সবাই ট্রুথ ডেয়ার খেলছে একসাথে। ইরামকে ট্রে হাতে ছাদের দরজায় দেখে আর সাব্বিরকে ইশারা করে ওদেরকে গিয়ে হেল্প করতে। সাব্বির ও তানজিদ উঠে যায়। এদিকে প্রীতি হুট করে আরভের দিকে চেপে বসে। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।